180 ডিগ্রি ঘুরে যায়। হ্যাঁ, 180 ডিগ্রি ঘুরে কোন দিক থেকে? এইভাবে ঘুরে। বাম ডান 180, বাম ডান 180 ডিগ্রি। অর্থাৎ আমরা যদি বি কে দেখি তাহলে এভাবে দেখা যায়। এটা যদি বাস্তব হয় তাহলে এটা আয়নার প্রতিরূপ, যদি আয়না হয় তাহলে এটা বাস্তব প্রতিরূপ, মানে একটার সাথে আরেকটা। তো যেমন আমরা যদি এন ভাবি, এন কে এমন দেখে, যদি জেড ভাবি, জেড কে তাহলে এমন দেখা। অর্থাৎ একটু খেয়াল করে দেখো, কি আজকে প্রথম করছো, আমার কাছে আজকে প্রথম করছো, তো লাস্ট 4 দিন 4টা ক্লাস নিলাম তো করোনায়, 3টা ক্লাস নিলাম এই মাসে। মানে আমি শোনো, আমি সবসময় চাই যে একটা টপিক্সে যা আছে সব আলোচনা করতে, কিন্তু এই সময়ের কারণে মিলাইতে পারি না, আমার কিছু করার না। আমি একটু কমেন্টস কম করতে চেষ্টা করব, নোট করতে হবে না, নোট করতে হবে না। হ্যাঁ, তোমরা চাইলে ফাইলটা আমি তোমাকে তো ইমেল করে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে গ্রুপে তোমাদেরকে দিয়ে দিলে তোমরা ওটা নিয়ে নেবে। এখন কথা হচ্ছে, তোমরা ছোটরা প্রশ্ন করো, ইংরেজি 26টা লেটার মোটামুটি আমরা দুটো ফরম্যাটে লিখি, একটা হচ্ছে স্মল লেটার আর একটা ক্যাপিটাল লেটার। ইংরেজিতে এই 26টা লেটার ক্যাপিটালের মধ্যে কয়েকটা লেটার আছে যাদেরকে আয়নাতে এবং বাস্তবে দেখলে একই রকম দেখা যায়, আয়নাতে এবং বাস্তবে একই রকম দেখা যায়। এমন ইংরেজি ক্যাপিটাল লেটার কয়টা? আয়নাতে এবং বাস্তবে একই রকম থাকে ইংরেজি এমন ক্যাপিটাল লেটার কয়টি? অ্যান্সার করো। ক্যাপিটাল লেটার আয়নাতে এবং বাস্তবে একই রকম থাকে এমন লেটার কয়টি? শুধু উত্তর বলবা, কি কি বলার দরকার না, কে কে পারে। ইংরেজি ক্যাপিটাল লেটার কয়টা আছে যে বর্ণগুলোকে আয়নাতে এবং বাস্তবে একই রকম থাকবে? যেমন ও, এ, এই টাইপ। আমার প্রশ্ন হচ্ছে কয়টি? কেউ বলছে 3টি, কেউ বলছে 7টি, কেউ বলছে 11টি, 15টি, 12টি, 7টি। হ্যাঁ, আয়নাতে এবং বাস্তবে একই রকম থাকে এমন ক্যাপিটাল লেটার কয়টা? আয়নাতে এবং বাস্তবে দেখতে একই থাকে এমন ক্যাপিটাল লেটার কয়টা আছে? 9টি, 15টি, 4টি, 11টি, 10টি? এটাকে বলে টাইম কিলিং প্রশ্ন। টাইম কিলিং মানে হচ্ছে, এটা তো অনেকের মুখস্থ থাকার কথা না,
কিন্তু যাদের মুখস্থ থাকবে সে 5 সেকেন্ডে পেরে যাবে, কিন্তু যার মুখস্থ থাকবে না তাকে এ থেকে জেড পর্যন্ত প্রত্যেকটা বর্ণকে ভেবে পার হয়ে যেতে হবে। যে এ হচ্ছে, হ্যাঁ, বি না, সি না, ডি না, ই না, এফ জি প্রশ্ন, এইচ ঠিক এইভাবে যখন 26টা বর্ণ তুমি অবজার্ভ করবা তখন একটু সময় বেশি লাগবে। মনে রাখো ক্যাপিটাল লেটার আছে 11টি, ক্যাপিটাল লেটার টোটাল হচ্ছে 11টি বর্ণ আছে, যারা বাস্তবে এবং আয়নাতে দেখলে একই রকম থাকবে। তাহলে বলো তো স্মল লেটার কয়টা আছে? স্মল লেটার কয়টি? আয়নাতে এবং বাস্তবে একই রকম থাকবে, তখন স্মল লেটার কয়টা আছে? এই কোশ্চেন তোমার পরবর্তী জীবনের, আমি বলতেছি কারণ আমি যে কি কি আছে সব লেখা আছে, আমি তোমার দেখাচ্ছি, তোমরা শুধু একটু বলো। ক্যাপিটাল লেটার, হ্যাঁ, ওয়াইও হবে না? চারটি, ছয়টি, 9টি, তারপরে গুড। জেড কিভাবে আসে? জেড তো হবেই না, জেড আসলে তো সমস্যা, জেড আসবে না শোনা। গুড, অনেকেই অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তর 6টি। তোমরা তো বলবো যে এরা কারা, চলো দেখি, একটু তাকাই দেখো। তোমরা চাইছিলে যে লিখে দিতাম, কিন্তু আমি লিখে রেখেছি। হ্যাঁ, আয়না এবং বাস্তবে দেখলে একই রকম দেখা যায়, এবং ইংরেজি ক্যাপিটাল লেটার আছে 11টি। কি কি? এ, এইচ, আই, এম, ও, টি, ইউ, ভি, ডাব্লিউ, এক্স, ওয়াই, এই 11টি। এরপরে দেখো আয়না এবং বাস্তবে দেখলে একই রকম দেখা যায়, এমন ইংরেজি স্মল লেটার আছে 6টা। সেটা কি আছে? আই, এল, ও, ভি, ডাব্লিউ, এক্স। আর আয়নাতে এবং বাস্তবে দেখলে একই রকম দেখা যায়, এমন ইংরেজি সংখ্যা যেটা আছে সেটা হচ্ছে 0 আর 8, এই দুটাকে একই রকম দেখা যায়। তো তোমাদের সুবিধার্থে আমি এটা লিখে দিয়েছি, নতুন করে লেখার দরকার নেই। বাস্তব ক্লাসে হলে কিন্তু লিখতে হবে। তোমরা যদি মনে করো যে এটা দেখবা, এখানে কিন্তু সুন্দর করে লেখা আছে যে কোনটা 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 এটা, আর বাকিগুলাকে উল্টাইলে কিভাবে হয় তুমি এখান থেকে দেখে নিতে পারো। তুমি চাইলে যে কোন কোন বর্ণকে উল্টাইলে কেমন হবে, কেমন দেখা যাবে, সেটাও আমরা এখান থেকে অবজার্ভ করতে পারি, সংখ্যাগুলোকে অবজার্ভ করতে পারি। আমরা একটু বিগত সালে কয়েকটা প্রশ্ন দেখি। একজন জিজ্ঞেস করেছে এমএন কেন নয়? সার্বিক মানসিক দক্ষতা একদমই সোজা। বিসিএস এর সবচেয়ে সহজ টপিকটা হচ্ছে মানসিক দক্ষতা, এটাতেই তোমাদের সবচেয়ে ভালো পরীক্ষা হবে। অন্যান্য যত সাবজেক্ট আছে তার চেয়ে সবচেয়ে ভালো পরীক্ষা হবে মানসিক দক্ষতা অংশে। বিশেষ না হলে যারা ইতিপূর্বে যারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদেরকে জিজ্ঞেস, বিসিএস এর সবচেয়ে সহজ বিষয় হচ্ছে মানসিক দক্ষতা। আনফেয়ার শব্দটি আয়নায় দেখলে তার সঠিক রূপ কোনটি হবে? আনফেয়ার শব্দটি আয়নায় দেখলে তার সঠিক রূপ কোনটি হবে? এখন কথা হচ্ছে, আমরা যখন পরীক্ষার সময় এই ধরনের প্রশ্ন পাবো,
মানসিক দক্ষতা 23 থেকে 28 লেকচার, এটাই তো ঠিক আছে, এখানেই সব আছে। মনোযোগ সহকারে সেটা হচ্ছে এইটা এইভাবে, হ্যাঁ, পুরা শব্দটা কিন্তু ঘুরবে, একটা একটা করে বর্ণ ঘুরবে না, পুরা শব্দটা যখন ঘুরবে তখন নর্মালি আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে, আমি যেটা বলতেছি মনোযোগ সহকারে শুনুন, এই পুরো শব্দটা কিন্তু 180 ডিগ্রি ঘুরবে, পুরো শব্দটা, হ্যাঁ। তখন এই ইউ প্রথমে আসে, এটা শেষে যাবে, ইউ প্রথমে আসে, কোথায় যাবে, শেষে যাবে, তাহলে এটা শেষে ইউ নাই, এটা বাদ, এটা বাদ, কারণ শেষে ই আছে, এই জন্য এটা অ্যান্সার না। এখন একটু অবজার্ভ করে দেখো এর পরেরটা কি শোনো, এর পরেরটা হচ্ছে ইউ যখন শেষে যাবে তখন ইউ কি পরিবর্তন হবে না, তাহলে এখানে পরিবর্তন হয়েছে, এটা না, এটা অ্যান্সার। তোমাদেরকে আম জনতা যেটা বলবে সেটা হচ্ছে, আরে দুধ, এই আয়নার প্রশ্ন তো একটা সহজ বুদ্ধি আছে, সেটা কি, পরীক্ষার হলে এই পাতা ঘুরান দিতে হবে বলবে। তোমাদের তোমাদেরকে দেখো, তোমাদেরকে অনেকে বলবে যে এই যে একটা পাতা, ধরো এটা এটা এখানে একটা শব্দ আছে, অপশনও আছে, প্রশ্ন আছে, অপশনে আছে, পরীক্ষা হলে যে পাতাটা খালি আপনি ঘুরাবেন, ঘুরে দেখবে কোনটা ঠিক আছে, এটা অ্যান্সার। এটা রং প্রসেস, এই প্রসেসটাকে আমি রং প্রসেস বলি, পাতা উল্টানো। বাবাকে সুন্দর লাগতেছে, এসব কি পছন্দ, পাতা উল্টানো হচ্ছে ভুল পদ্ধতি। এটা ভুল পদ্ধতি, এই পদ্ধতি কখনোই অ্যাপ্লাই করবা না, দরকার নাই। কারণটা কি, হ্যাঁ, পাতা উল্টানো কখন সহজ মনে হবে, যখন এই শব্দটা তোমার বানান সহ তোমার জানা আছে এবং উচ্চারণ জানো, বানানো জানো, এই জন্য তোমার সহজ মনে হবে, তখন পাতা উল্টাতে ইজি মনে হবে। কিন্তু যদি তোমাকে আমি এইভাবে দেই, যদি তোমাকে বলি যে এই শব্দটা আয়নায় দেখলে কেমন দেখাবে, এটা মনে রাখার জন্য বলছি, তাহলে এটার অপশন তো গগত থাকবে, ঠিক না? এবং তুমি তো জানো না পাতা উল্টাইছো, এই সিরিয়ালটা কি তুমি জানো যে পাতা উল্টালে এই সিরিয়ালটা তোমার মুখস্থ থাকবে? তখন পারবে না। সো পাতা উল্টানো এটা হচ্ছে পচা কাজ, ভুল মেথড। তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই শব্দটাকে 180 ডিগ্রি ঘুরাবা, প্রথমে বর্ণ শেষে যাবে, শেষের বর্ণ প্রথমে আসবে এবং প্রত্যেকটা বর্ণ ঘুরবে, যে সকল বর্ণ ঘুরার কথা সেটা ঘুরছে কিনা, যে ঠিক থাকার কথা সেটা ঠিক থাকছে কিনা, এতটুকু শুধু অবজার্ভ করবে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। 36তম বিসিএস প্রিলির প্রশ্ন, এখানে কি হবে বলছে, কোনটি প্রদত্ত চিত্র আয়নার প্রতিফলন, এটাকে আয়নায় দেখলে কেমন দেখাবে, 6কে আয়নায় দেখলে কেমন দেখাবে, 6কে আয়নায় দেখলে কেমন দেখাবে। ছয়কে আয়নায় দেখলে কেমন দেখাবে,
থ্যাংক ইউ ভেরি মাচ। সঠিক উত্তর ডি। ছয়কে ছয়কে আয়নায় দেখবে এভাবে ঘুরবে, এভাবে ঘুরলে এভাবে দেখাবে। হ্যাঁ, এটা এটা বাস্তব বলে এটা আয়না। দেখি উত্তর দাও। উত্তর দাও, এটা উত্তর দাও, এর অ্যান্সার কি? উত্তর দাও। কমেন্ট করো দেখি। আমি জানি তোমাদের ম্যাক্সিমাম অ্যান্সার, তোমাদের অ্যান্সার করবে, প্রত্যেকের অ্যান্সার করবে হয় বি না হলে ডি। আমি দেখতে চাই বি তে কারা আছে, ডি তে কারা আছে, বি না ডি। আমি দেখতে চাই যে তোমাদের অ্যান্সার বি না ডি। এইটা অ্যান্সার না এটা অ্যান্সার? এই দুটো তো অ্যান্সার না। আমি বলে দিচ্ছি, হ্যাঁ, এই কোশ্চেনটার কি ঘটনা ঘটছে সেটা আমি বলে দিচ্ছি। এখানে একটা ফিজিক্সের আয়না বা প্রতিবিম্ব, আলো, আয়না, ওই অধ্যায়ের মধ্যে এটা আলোচনা করা আছে। তো ম্যাক্সিমাম অ্যান্সার ডি তে গেছে না? তাহলে আমি দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম উত্তর ডি তে গেছে। ডি। এক দুষ্টু লেগেছে 3 ফিট। 3 ফিট কেন রে দুষ্ট? এই বুদ্ধি করতে এসে তোমার মাথায় 3 ফিটের বুদ্ধি? 3 ফিটের বুদ্ধি তো আসার কথা না। শোনো, মনোযোগ সাথে দেখো, সেটা হচ্ছে এটা একটা ধরো আয়না, এটা একটা বস্তু, কোন একটা বস্তু, যে বস্তুই হোক, এটার থেকে আলো যাবে, এটা হলো আয়না, এটা বস্তু, এখান থেকে গিয়ে এটা হলো প্রতিবিম্ব। হ্যাঁ, এটা হচ্ছে বস্তু, এটা হলো আয়না, এটা হচ্ছে প্রতিবিম্ব। এখন একটু কথা শোনো, কথাটা হলো ফিজিক্সে আয়না সম্পর্কিত আলো আয়নার বিষয় যেটা আছে সেটা হলো এই বস্তু, এই বস্তুটা আয়না থেকে যত দূরে আছে, এই বস্তুটা আয়নার থেকে ঠিক তত পিছনে, আয়নার ঠিক পিছনে বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়, ঠিক সমান দূরত্বে। বস্তু থেকে আয়না যত দূরে, আয়না থেকে বস্তুর প্রতিবিম্ব ঠিক তত দূরেই তৈরি হয়। এটা যে মানে সত্য তার প্রমাণ আমরা নিজেরাও তো অনেক সময় করতে পারি। কারণ আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন তো ঠিক আয়নাতে তো আমাকে দেখা যায় না, আয়না থেকে অনেক দূরে পিছনে দেখা যায়। যেমন আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, দেখো আমি যখন আস্তে আস্তে তোমাদের সামনে যাব তখন অনেক কাছে দেখা যাবে। যেমন এভাবে আস্তে আস্তে যাবো, দূরত্ব কমবে, তোমাকে আমার কাছে মনে হবে, আবার সরে যাচ্ছি তখন আমরা দূরে মনে হবে। ঠিক আয়নাতেও দেখবে এটাই ঘটে। আমরা যখন আয়নার সামনে দাঁড়াবো, আস্তে আস্তে সামনে গেলে আয়না দ্বারা নাক লাগিয়ে দিলে দেখবে যে উপাস থেকেও
আয়নাতে নাক লাগিয়ে দিয়েছে, আবার সরে যাবে তো ও পাশ থেকে প্রতিবিম্বটাও সরে যাচ্ছে, তুমিও সরে যাচ্ছ। মূল কথা হচ্ছে এটা একটা ছবি। আচ্ছা দেখে কথা মনোযোগ সহকারে শোনো। এখানে প্রশ্ন হতে পারে দুইটা। একটা হচ্ছে প্রশ্ন দুটো হতে পারে। একটা হচ্ছে এই বস্তু থেকে আয়নার দূরত্ব যত, আয়না থেকে বস্তুর দূরত্ব ঠিক তত হবে। এখন যদি তোমাকে প্রশ্ন করে তুমি 2 ফিট দূরে দাঁড়িয়ে আছো, এটা বস্তু, তাহলে আয়না থেকে বস্তুর প্রতিবিম্ব কত ফিট দূরে হবে? 2 ফিট হবে। এখান থেকে এটা যদি 2 ফিট হয়, এখান থেকে এটা 2 ফিট হবে। কিন্তু যদি প্রশ্ন বলে তাহলে এখান থেকে এর ডিস্টেন্স কত, এটা বস্তু থেকে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? অবশ্যই ডাবল হবে। মনে রাখবা সেটা হচ্ছে আয়না থেকে 2 ফিট দূরত্বে দাঁড়িয়ে আয়নাতে আপনার নিজে প্রতিবিম্ব কত দূরত্ব দেখা দেবে। আপনার মানে কি নিজের না, নিজের প্রতিবিম্ব কত দূরত্বে দেখা যাবে? নিশ্চিত 4 ফিট দূরত্বে দেখা যাবে। সঠিক উত্তর 4 ফিট। যদি প্রশ্ন বলতো আয়না থেকে প্রতিবিম্ব কত দূর দেখা যাবে? 2 ফিট। যদি বলে আমি আমার প্রতিবিম্ব কত দূরে দেখবো? 4 ফিট। বাংলাদেশের অনেক বইয়ে এই প্রশ্নটার উত্তর 2 ফিট দেওয়া আছে। আয়নায় দেখা গেল ঘড়িতে 9টা 30 মিনিট, প্রকৃতপক্ষে সময় কত? তোরা একটু মনে রাখো, যদি এই টাইপের প্রশ্ন আসে তাহলে 11:60 এটাকে এইভাবে লেখা যাবে। 12 ঘন্টা কে লেখা যাবে 11 ঘন্টা 60 মিনিট, অথবা লেখা যাবে 11 ঘন্টা 59 মিনিট 60 সেকেন্ড। ভালো করে দেখো, 12 ঘন্টাকে পুরো ঘড়িটা কিন্তু 12 ঘন্টা, 12 ঘন্টাকে আমরা বলতে পারি 11 ঘন্টা 60 মিনিট, অথবা আমরা বলতে পারি 11 ঘন্টা 59 মিনিট 60 সেকেন্ড। তো এটা হচ্ছে ঘন্টা মিনিট, এটা ঘন্টা মিনিট সেকেন্ড। যদি প্রশ্নে শুধু ঘন্টার মিনিট দেওয়া থাকে তাহলে এখান থেকে বিয়োগ করলেই হবে। আর যদি প্রশ্নে ঘন্টা মিনিট সেকেন্ড থাকতো তাহলে এখান থেকে বিয়োগ করতো। যেহেতু প্রশ্ন 9টা 30 আছে, তাহলে এখান থেকে বিয়োগ করো 2টা 30 এর অ্যান্সার। জাস্ট 11:60 থেকে বিয়োগ করলেই হবে। এটা হলো 36তম বিশেষ পিলির প্রশ্ন। এই প্রশ্নটা আসছে একজন লেখছে 6টা 30, 11টা 30 থেকে 9টা 30 বাদ দিলে 6টা 30 হবে। তুমি কে ভাই, বুকে আসো, তোমার খামচি দে। এসব কি পচা কথা? আয়নায় প্রতিফলিত হলে নিচের কোন শব্দটি কোনো পরিবর্তন হবে না? কোনটা পরিবর্তন হবে না? সঠিক উত্তর ডি, এটা কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, 4 নম্বরটা একটু বুঝাবো, বুঝালামই তো। 11:60 ধরে নেবা, এটা সূত্র, এটা হলো সূত্র। সবসময় 11:60 থেকে বিয়োগ দেবে। 11:60 থেকে বিয়োগ দিলে 11:60 থেকে বিয়োগ দিলে এটা সূত্র, মনে রাখো এটা একটা সূত্র।
আয়নার সময় দিয়ে বাস্তব সময় দিয়ে আয়নার সময় চাইলে সবসময় 11:60 থেকে বিয়োগ করতে হয়। ধরে নেবে 11:60 হলো ট্রিক্স। নিচের আয়নায় কোন শব্দটি প্রতিফলন? আয়নার প্রতিফলন, এটা রিলেশন ছিল। হ্যাঁ, একজন বলছে 3:30 হবে, কি জন্য? সকলে দেখো এখানে শেষে কি আছে? আর অবজার্ভ করে দেখো, শেষে প্রথমে অ্যান আছে, তাহলে শেষে অ্যান থাকতে হবে, তাহলে এটা হবে না, এটা হবে না। এখন এখানে উল্টা আর আছে, সিধা আর আছে। এরপরে দেখো প্রথম শেষে আর আছে, এই আরটা প্রথমে আসবে, প্রথমে আসলে তো আগেই পা, তাহলে এটা অ্যান্সার। তাহলে পাতা ঘোরানোর দরকার নাই। হ্যাঁ, রিলেশন, এটা 38তম বিসিএস পিলির প্রশ্ন। 38তম বিসিএস পিলিতে আয়না থেকে এই জায়গার প্রশ্নটা হয়েছে। এটা একটা আয়নায় দেখানো ঘড়ি। প্রশ্ন বলছে এটাতে সময় কত? নর্মালি 12 থেকে এদিক থেকে 1 2 3 4 5 এভাবে আসে, কিন্তু এদিক থেকে তো উল্টে যাবে, ঠিক না? এটা যাবে এখানে, এটা যাবে এখানে, জাস্ট শুধু উল্টাবে। উল্টালে কত হবে? এটা 6, এটা 7। হ্যাঁ, এদিক থেকে আসছে 6 7, এটা হলো এখানে হলো 7টা, এখানে আসতেছে হলো 1 2 3 4 7টা 20। সঠিক উত্তর 7টা 20। যেমন ওয়াইল্ডারনেস, নিচের কোনটি তার প্রতিবিম্ব হবে? দেখো সবার শেষে কি আছে? দুটো এস আছে, এটা সামনে আসবে। ওকে ফাইন। এরপরে কি আছে? WIL, WIL, ডাব্লু ঠিক থাকবে, আই ঠিক থাকবে, এল ঘুরবে, ঠিক না? এটা তো হবে না, WIL হবে তো হওয়ার কথাই না, এলটা হবে না। এল কি এটা হবে? না। এল কি এটা হবে? না। তাহলে এল কোনটা হবে? এটা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। নিচের কোনটি আয়নার প্রতিবিম্ব একই থাকবে? এটাও কিন্তু এটা মনে হয় 40তম আসছে, এটা 40 বিসিএস এর প্রশ্ন। হ্যাঁ, টুট, গালি দিলে যেমন টুকটুক হয়, একটি ডিজিটাল ঘড়ির আয়না আছে তো, এটা হচ্ছে 40এর প্রশ্ন।
40 রিটেন। তাহলে মোটামুটি দেখো প্রত্যেকটা বিসিএস এই অধ্যায় থেকে প্রশ্ন হয়েছে। আর মনে রাখো এখান থেকে প্রশ্ন আসা মানে মোটামুটি সবাই পারে, সবাই পারে। এটাও 40-এর প্রশ্ন। চল্লিশ লিখিত। কয়টা বাজে? এ তো উল্টা আছে নাকি? এটা নাকি এটা হবে না? এদিকে তো হওয়ার তো কথাই না, কারণ এটা তো 15-তে আছে। এটা তো হবেই না। এগুলো হবে না কেন? কারণ এটা তো আর এটা হবে না, এটা হবে না, এটা হবে না। 15 হতে পারে কিন্তু এটা তো 6 নাই। এটা হতে পারে কিন্তু এই 6 হবে না। তোমার তো একজন জিজ্ঞেস করেছে রিটেনে কিভাবে আসছে। তোমরা মনে রাখো যারা আজকে প্রথম ক্লাস করছো বা জানো না, তারা হচ্ছে মানসিক দক্ষতা বিসিএস প্রিলিমিনারিতে এবং লিখিত পরীক্ষাতে এমসিকিউ হয়। প্রিলিতে 15 নম্বরের জন্য আর লিখিত পরীক্ষার সময় 50 নম্বরের জন্য এমসিকিউ পরীক্ষা হয়, এবং লিখিত পরীক্ষার সময়ও নেগেটিভ নাম্বার আছে এমসিকিউ এর প্রশ্নে। এটা কি যে which is the most suitable tool for general carpentry? 40তম 40তম রিটেন প্রশ্ন। 40তম রিটেনে বলছে যে which is the most suitable tool for general carpentry? হাতুড়ি, হাতুড়ি। এবার কিছু মেকানিক্যাল রিজনিং নিয়ে কথা বলবো। জেনারেল কার্পেন্টারি, হ্যাঁ, কার্পেন্টারি মানে কি? এটার মানে কি? এই কার্পেন্টারি বাংলা কি বলতে পারবে? কার্পেন্টারি বাংলা কি হবে? কার্পেন্টারি কার্পেন্ট্রি হচ্ছে আমরা যেটা বুঝছি বা জানি সেটা হচ্ছে কাঠের কাজ করে, কাঠ কাঠ রিলেটেড কাজ। তো একজন লিখছে সুতার, ওই যে ডিকশনারিতে সুতার দেখা যেত, সুতার দিয়ে তো মানুষ সুতারের সাথে তো পরিচিত কেউ না। কাঠের কাজ করে এমন লোককে সুতার বলে, যাকে আমরা কাঠ মিস্ত্রি বলে থাকি, প্রচলিত নাম। এই কাঠের মিস্ত্রিরা দেখবা যে কাঠের হাতুড়ি কখন ইউজ করা হয়? জোড়া লাগানোর সময়।
জোড়া লাগানোর সময় হাতুড়ি, সেখানে দেখবা অনেক সময় ছোট ছোট প্যারেট দিয়ে জয়েন করানো হয়, তারপরে সমান করানো হয়, একটু বাড়ি দিয়ে প্লেন করানো হয়। হ্যাঁ, ওই সময় দেখবা অনেক সময় লোহা কাঠে ঢুকাতেও হয়, কাঠ থেকে অনেক সময় বের করতেও হয়। অনেক সময় কাঠে যখন প্রয়োজন হয় যে কাঠ লোহা বাঁকে গেছে, লোহাটা আবার তুলতে হবে, এই সময় দেখবা তো এই এই টাইপের যে হাতুড়িগুলো আছে, এই টাইপের মাথা বাঁকানো, সেই বাঁকানো হাতুড়িগুলোর মাথায় দেখবা লোহার টানে তোলার জন্য এই জায়গায় একটা ফাঁকা জায়গা আছে। এখানে কি করে, এইভাবে লোহার মধ্যে মাথাটা দিয়ে টান দিয়ে আস্তে করে লোহাটা তোলে। তাহলে যে হাতুড়ি দিয়ে লোহা কাঠে প্রবেশ করাও যায়, লোহা থেকে কাঠ থেকে লোহা তোলাও যায় বা প্যারেট তোলানো যাবে, সেটাই কি পারফেক্ট না? কিন্তু এগুলা দিয়ে কাঠ কাঠ থেকে লোহা তোলা যাবে না, উঠানো যাবে না, শুধু ঢুকানো যাবে। কিন্তু এটা দিয়ে ঢুকানো যাবে, উঠানোও যাবে। এই জন্য এই হাতুড়িটা হচ্ছে কার্পেন্টারির জন্য বেস্ট। আচ্ছা, এই যে দেখো জাজমেন্ট এই শব্দটাও 36তম বিসিএস লিখিত পরীক্ষাতে আসছে। এই দেখো, এই হচ্ছে টি প্রথমে থাকবে, ওকে ফাইন, প্রথমে আসে টি প্রথমে থাকবে, যে শেষে যাবে, যে শেষে ঘুরবে, যে শেষে যখন ঘুরবে এটা তো ঠিক আছে, এটা তো হবে না, তবে সাথে টি আছে, হবে না। তাহলে ঘুরলে হয় এটা হবে, নাহলে এটা হবে। এই দুটোর মধ্যে একটা আছে, সেটা খুঁজো। জিতে সমস্যা আছে, জিতে এই জি কি ঠিক থাকবে? ঠিক থাকবে না, জি হচ্ছে ঘুরবে। এবার আমরা একটা মেকানিক্যাল রিজনিং নিয়ে কথা বলি। হ্যাঁ, মেকানিক্যাল রিজনিং, এই কোশ্চেন দিকে তাকাও। 37টা বিসিএস পিডিতে আসছে। একটি লন রোলারকে যদি দুইজন ব্যক্তির একজন টেনে নেয় ও অন্যজন ঠেলে নেয়, তবে কার কষ্ট বেশি হবে? 40তম বিসিএস লিখিত পরীক্ষাতে আসছে, কার কষ্ট কম হবে? এখানে এই কোশ্চেনটাই একবার কষ্ট বেশি হবে জিজ্ঞেস করেছে, আর একবার প্রশ্নে আসছে কষ্ট কম হবে। তো একটু মনোযোগ সহকারে দেখো। এখানে কি কষ্ট বেশি হবে? কষ্ট বেশি। আরো অনেকেই কিন্তু লন রোলার চিনি না, আমরা অনেকেই লন রোলার চিনি না। হ্যাঁ? এই লন রোলার না চেনার কারণে আমাদের সিদ্ধান্তটা মানে কোনো কিছুর সাথে তুলনা করে করতে হয়। ঠেলাগাড়ি ঠেলাগাড়ি, আমি একটু বলি, সেটা হচ্ছে ধরো এটা একটা প্লেন জায়গা, এখানে একটা রোলার দেওয়া আছে, রোলার। লন রোলার কি জানো? লন রোলার হচ্ছে যে রোলারের হ্যান্ডেল আছে, এই রোলারটা দিয়ে শুধুমাত্র মাটি সমান করার কাজে ব্যবহার করা হয়। এখন কথা হচ্ছে, যখন আমি উপর থেকে বল প্রয়োগ করব, পরের দিক থেকে বল প্রয়োগ করলাম, এই বলের উপাংশ দুটো হবে, একটা সামনের দিকে কাজ করবে, একটা সামনের দিকে কাজ করবে, একটা নিচের
দিকে কাজ করবে। আমি যখন কোন বস্তু এই রডটা সামনের দিক থেকে বল প্রয়োগ করে যখন সামনে নিয়ে যাব, ঠেলে নিয়ে সামনে নিয়ে যাব, ঠেলবো যখন, তখন আমার এই বলের উপাংশ দুটো ভাগে ভাগ হবে। একটা হচ্ছে একটা উপাংশ সামনের দিকে কাজ করবে, আর একটা যেহেতু উপর থেকে বল প্রয়োগ করছি এই জন্য বলের একটা অংশ নিচের দিকে কাজ করবে। যখনই বল নিচের দিকে কাজ করবে, এই মাটি উঁচু নিচু থাকলেও এই বলের কারণে মাটি সমান হয়ে যাবে। এই জন্য ক্রিকেটের পিচ সমান করার সময় একটা রোলার ইউজ করা হয়, দেখবা ম্যাক্সিমাম সময় ওটা ঠেলে নিয়ে যায়, কারণ ঠেললে মাটিতে চাপ লাগে বেশি, তাড়াতাড়ি দাবে। আর এটাই যখন আমি টেনে নিব, যখন উপরের দিকে বল প্রয়োগ করব, তখন বলের উপাংশটা একদিকে কাজ করবে, উপরের দিকে কাজ করবে। যখন উপরের দিকে বলের উপাংশ কাজ করে, তখনই বস্তুটার একটু হলেও ওজন হারায়। বল যেহেতু উপরের দিকে কাজ করছে, উপরের দিকে কাজ করলে বস্তু ওজন হারাবে এবং টেনে নিয়ে যেতে সহজ হবে, কারণ সে তার মাটির দিকে চাপ দিবে না, এই জন্য টেনে নিয়ে যাওয়া সোজা হবে। তাহলে এই হচ্ছে ঠেললে কষ্ট বেশি। ঠেলে নিতে কষ্ট বেশি, টেনে নিতে কষ্ট কম। এই কোশ্চেনটা 37 না 20 প্রিলিমিনারিতে আসছে। দেখো, সেটা হচ্ছে একটি মোটা ও একটি চিকন হাতলওয়ালা স্ক্রু ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রুকে কার্ডবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাতে চাইলে কোনটি ঘটবে? দেখো, একটি মোটা, একটি চিকন, মোশাররফ করিমের সাইয়া সাইয়া নাটকের মতো কালাটা না, কি মোটাটা না চিকনটা? ওকে, চিকন হাতল 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 স্ক্রু ড্রাইভার দিয়ে একই মাপের দুটি স্ক্রুকে কার্ডবোর্ডের ভিতরে সমান গভীরতায় প্রবেশ করাবে। সমান গভীরতায়। প্রশ্ন বলছে করাতে চাইলে কোনটি ঘটবে? মোটা হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে, চিকন হাতলের ড্রাইভারকে বেশিবার ঘুরাতে হবে, দুদিকে একই সংখ্যক বার ঘুরাতে হবে, কোনটি নয়। থ্যাংক ইউ ভেরি মাচ। ম্যাক্সিমামের অ্যান্সার বি আসতেছে নাকি? অনেকের অ্যান্সার আসতেছে বি বি সি 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 সি। দেখা যাক। আরে বাপরে, এ বি সি সব আছে? এ আছে, বি আছে, সি আছে, এ আছে, বি আছে, সি আছে, মুশকিল। এ বি সি সব থাকলে তো মুশকিল। এ বি সি সব আছে, সব। এ আছে, বি আছে, সি আছে। থ্যাংক ইউ ভেরি মাচ।
শুনো, এটা মোটা মোটা হাতল আর একটা চিকন হাতল। ধরো এটা মানে স্ক্রু ড্রাইভার মানে হচ্ছে যে সকল স্ক্রুকে প্যাঁচ দিয়ে কাঠের মধ্যে ঢুকানো হয় কোবায় না। হাতুড়ি দিয়ে তো বাড়ি দিয়ে দিয়ে কাঠে প্যারেক ঢুকায়, কিন্তু স্ক্রু ড্রাইভার দিয়ে আমরা যেটা করি সেটা হচ্ছে প্যাঁচ দিয়ে এক প্যাঁচ দিয়ে দিয়ে আমরা কাঠের মধ্যে প্রবেশ করাই। সেখানে যেখানে প্রবেশ করে, কাঠে হোক, প্লাস্টিক হোক, লোহাতে হোক, সেটাকে বলে প্যাঁচ। স্ক্রু ড্রাইভার মানেই প্যাঁচ থাকবে, প্যাঁচ প্যাঁচ। ওকে ফাইন। পৃথিবীর সমান ব্যাসার্ধের হাতুড়ি নিলেও একই সংখ্যক বার ঘুরাতে হবে। হ্যাঁ, ধরো এক যেটা হাতল মোটা, ধরো এই হাতলটা এক প্যাঁচ ঢুকাতে চাই, এখান থেকে শুরু করে এখানে এক প্যাঁচ মানে কত ডিগ্রি? 360 ডিগ্রি। আর একটা হাতল আছে একটু, এখান থেকে শুরু করে এখানে, এটাও 360 ডিগ্রি। এর ঘোরা হচ্ছে একটা প্যাঁচ দিলে 360 ডিগ্রি না ঘোরা পর্যন্ত কখনো এক প্যাঁচ হবে না। তুমি 360 ডিগ্রি এইভাবে ঘুরে আনো আর আস্তে করে ঘুরে আনো, এটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে একটা প্যাঁচ বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে 360 ডিগ্রি না দেওয়া পর্যন্ত এক প্যাঁচ হবে না। সঠিক উত্তর, দুটিকে একই সংখ্যক বার ঘুরাইতে হবে। বাট বাংলাদেশে ম্যাক্সিমাম রাইটার তাদের বইগুলোতে উত্তর দিয়ে রাখছে চিকন হাতলওয়ালাটা বেশিবার ঘুরাইতে হবে। তাদের কনসেপ্ট হচ্ছে চিকনটা কাছাকাছি টুকটুক করে ঘুরবে, ও এই হলে তো কামটাই হবে। এখানে হাতলের কথা বলা হয়েছে, হাতল মোটা হোক চিকন হোক, এক প্যাঁচ দিতে চাইলে 360 ডিগ্রি তোমাকে ঘুরাইতে হবে। সেটা দূরে দিয়ে ঘুরাও আর কাছে দিয়ে ঘুরাও। এই একখান প্রশ্ন। দেখো, কোন নৌকাকে বেশি করে চালাতে হলে বৈঠা ব্যবহার করতে হবে কোন দিকে? কোন নৌকাকে বেশি গতিতে চালাতে হলে বৈঠা ব্যবহার করতে হবে কোন দিকে? পিছনে, সামনে, ডান পাশে, বাম পাশে? কোন নৌকাকে বেশি গতিতে চালাতে হলে বৈঠা ব্যবহার করতে হবে কোন দিকে? সবাই বলছো পিছনে, মাঝিকে সবাই বলছো পিছনে, দিস ইজ রং। না, উত্তর ঠিক আছে, কিন্তু এই প্রশ্ন কিন্তু ঠিক হয় না। হ্যাঁ, এখানে কোন নৌকাকে বেশি গতিতে চালাতে হলে বৈঠা ব্যবহার করতে হবে কোন দিকে, এটা না। চালাতে হলে মাঝিকে নৌকার কোন দিকে বসে বৈঠা ব্যবহার করতে হবে। এই কোশ্চেনটা ফুলফিল করতে হলে এটা লাগবে। কারণ মনোযোগ সহকারে তোমরা একটু শুনো। কারণ তুমি যখন একটা নৌকায় উঠবা, তোমার হাতে যখন একটা বৈঠা থাকবে, তুমি নিশ্চিত থাকো হয় তুমি বাম পাশের পানিতে বৈঠাটা দিয়ে আঘাত করবে পানিতে, অথবা ডান পাশের পানিতে আঘাত করবে। কখনোই কখনোই প্রত্যেক ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে, দিস ইজ নট। ওটা ঠিক আছে, কিন্তু কিন্তু বেশি গতিতে চালাতে হলে মাঝিকে নৌকার পিছনে বসতে হয়। মাঝি দেখবা যে নৌকা সবসময় পিছনে বসে বৈঠা পায়। এখন পিছনে বসে বৈঠা পায় মানে এই না যে সে পিছনে বৈঠা পায়। পিছনে বৈঠা পাওয়া মানে কি? এখানে কিন্তু বাম পাশে ডান পাশে আছে। মূল কথা হচ্ছে নৌকার ডান পাশে, নৌকার বাম পাশ, নৌকার পিছনে, নৌকার সামনে। এই কথাটা কিন্তু ঠিক নাই। হ্যাঁ, হ্যাঁ, ভুল প্রশ্ন, কিন্তু উত্তর ঠিক ছিল।
মাঝিকে নৌকার পিছনে বসলেই নৌকা দ্রুত গতিতে যাবে। মাঝিকে মাঝি যদি নৌকার পিছনে না বসে 1-2 হাত সামনে বসে তাও কি যাবে না? যাবে, কিন্তু দ্রুত যাবে না, ধীরে যাবে। আর বইটা কিন্তু সবসময় ডান পাশে অথবা বাম পাশে পায়, আর বসে পিছনে। যদি একটি গাড়ির গতি দ্বিগুণ হয় তবে গাড়ির গতিশক্তি কি পরিমাণ বাড়বে বা কমবে? এটা হচ্ছে কাইনেটিক এনার্জি নামে একটা টপিক, হাফ এম ভি স্কয়ার, গতিশক্তির সূত্র। এটা ফিজিক্সের সূত্র, গতিশক্তি। তো গতি বাড়লে গতিশক্তি বাড়বে, এটা স্বাভাবিক। এটা হলো কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তির সূত্র। প্রশ্ন বলছে এই ভিটা হচ্ছে গতি আর এম হলো মাস মানে ভর। এই ভি কে যদি দ্বিগুণ করা হয় তো দেখো কি দাঁড়ায় পি কে সমান হাফ ইন্টু এম ইন্টু টুয়াইস ভি স্কয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, হাফ এম ভি স্কয়ার ইন্টু 4। তাহলে কি হলো, 4 গুণ হলো, 4 গুণ। এটা মানে হচ্ছে এটাই, এটা মানে ই কে গুণন 4, 4 গুণ হয়। হ্যাঁ, নৌকার অ্যান্সার পিছনে, কিন্তু প্রশ্নে ঠিক নাই। পরে তো দিছিলাম না, রিপিট হয়েছে। এই কোশ্চেনের দিকে তাকাও, বলতো কংক্রিট অর্থাৎ ইট ভাঙার জন্য নিচে কোন যন্ত্রটি সবচেয়ে উপযুক্ত? হাতির নাম দিয়েছিল যন্ত্র। হাতুড়ির নাম এখন যন্ত্র হয়ে গেছে। শোনো, কোনো কিছু যখন ভাঙার সময় ভাঙতে চাবো কোনো কিছু দিয়ে, সেটাতে সবচেয়ে সুইটেবল হতে হবে হচ্ছে হাতল। এই হাতলটাই হচ্ছে কোনো কিছু দিয়ে ভাঙার আসল অস্ত্র। এই হাতলের সাথে সামনে যে ভরটুকু দেওয়া হয় সেটা লোহার হতে পারে, পাথরের হতে পারে, কাঠের হতে পারে। হ্যাঁ হ্যাঁ যেমন লোহা হতে পারে, কাঠ হতে পারে, পাথর হতে পারে, সামনে অংশটুকু। আর একটা হাতল থাকবে। এই হাতলটা সবসময় পাতলা হয় এবং মাথায় যেটা থাকবে সেটা একটু ভারী হয়, কিন্তু এমন না যে খুবই কম বেশি, ব্যালেন্স থাকতে হবে। এখন কথার দিকে তাকাও, এটা দিয়ে তো এটা তো প্রশ্নই উঠে না, হয় এটা নাহলে এটা। এই দুটার মধ্যে সুইটেবল কোনটা দেখো? এটা হাতল চিকন, হাতল চিকন, আর এটা সমান আছে, সব দিক দিয়ে সমান আছে। দেখো, এই জন্য সঠিক উত্তর 3 গ। তোমরা বলতে চাচ্ছ যে আমি এই রুমের দরজা লাগিয়ে দিলে ভালো হয়? না, আমি যেটাতে বোর্ড লাগাইছি সেটা আমার ড্রয়িং রুমে, অন্য রুম থেকে শব্দ চলে আসতেছে। বাচ্চা, ছোট বাচ্চা, তাই না? আমার 2 মেয়ে। তো একটা বয়স হলো গত 15 তারিখে 1 বছর পূর্ণ হয়েছে। আজকে কয় তারিখ? 23।
23 তারিখ না, তাহলে 1 বছর কয়েক মাস হয়েছে, এই কয়েকদিন হয়েছে। ও একটু ঝামেলা করবে, এটা স্বাভাবিক, বুঝছো? হুম, দাও। দেখো, নিচে কত বসালে স্কেলের ব্যালেন্সটি সমান হবে? এটা অনেকে পিভট বলে, অনেকে পাইভট বলে। পিভট, as a pivotal point, এইটাকে বলে পিভটাল পয়েন্ট। হ্যাঁ, এই পিভটাল পয়েন্ট থেকে বাম পাশের দৈর্ঘ্য আর ভরের গুণফল, অর্থাৎ ব্যালেন্স করার জন্য ব্যালেন্সের সূত্র দুইটা। একটা হচ্ছে যদি L1 সমান L2 হয়, এর জন্য ব্যালেন্স হবে। আর যদি সমান না হয় তাহলে W1 L1 সমান W2 L2। যদি কিভাবে করা হয়েছে, যদি L1 নট ইকুয়াল L2 হয়, তো কই যাও? হ্যাঁ, কেন গরু জব করছে? দেখে আসে তো। আমার শার্ট সুন্দর, আমার শার্ট সুন্দর, এটা 2-3 বছর আগে শার্ট, ওয়ার্ড্রোব থেকে বের করে পড়লাম, নতুন কোনো কেনাকাটা নাই। দেখো, সেটা হচ্ছে এই পাশের দৈর্ঘ্য আর ভরের গুণফল, এই পাশের দৈর্ঘ্য ভরের গুণফল সমান হলে ব্যালেন্স হবে। সো 4.5 ইন্টু 7.5 এর সাথে কত লাগবে? এটা 45, 642 আর 3 6, এটা অ্যান্সার। ছত্রিশতম পিলির প্রশ্ন। ভারসাম্য রক্ষা করতে নিচের কোন চিত্রটি কত বসবে? এখানে 4, 6, 24, 3, 8, 24 নাকি 8 কেজি। এর মানে এই পাশের দৈর্ঘ্য ভরের গুণফল যা হবে, এই পাশের দৈর্ঘ্য ভরের গুণফল তাই হবে। এটাই হচ্ছে ব্যালেন্সের সূত্র, শেষ। এখানে দেখো LB তে পাউন্ড, সংক্ষেপে LB। তাহলে কত লাগে? 12 নাকি?
তাহলে বলো, এগুলো কি কোনো প্রশ্নের মধ্যে পড়ে? সহজ প্রশ্ন। যন্ত্র থেকে, আয়না থেকে যে কোশ্চেন গুলো আসবে সব সহজ, আশা করি তোমরা পারবে। হ্যাঁ, কিন্তু এটার একটা অ্যান্সার বলো তো, এইটার অ্যান্সার সব। এইটা পারো নাকি? একটু খেয়াল করে দেখো, এই পিভোটাল পয়েন্ট থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 10 ফুট, এখানে কয় ভ্যালু দিতে হবে? আর পিভোটাল পয়েন্ট থেকে এটা 10 ফুট, কিন্তু দুই পজিশনে দুইটা, এখানে 5 আছে। হ্যাঁ? এবং কোথাও হচ্ছে দুটা পজিশনে দুটো ভর দেওয়া আছে। এই ভর দেওয়া আছে 20 পাউন্ড দেওয়া আছে 10 ফিটে, আর 30 পাউন্ড দেওয়া আছে 5 ফিটে। প্রশ্ন হচ্ছে তাহলে এখানে কত, একটা ওয়েট দিতে হবে, একটা। এখানে দুটো ওয়েট দিছে, দুইটা ডিস্টেন্সে দুটো ওয়েট, একটা 10 ফিটে 20 পাউন্ড আর 5 ফিটে 30 পাউন্ড। তাহলে একটা ভর দিতে হবে এখানে, যাতে ব্যালেন্স হয়ে যায়। যদি এরকম করতে বলে, তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে 20 পাউন্ডটা, এই যে 20 পাউন্ডটার সাথে গুণ হবে এই 10 ফিট, প্লাস এই 30 পাউন্ডের সাথে গুণ হবে এই 5 ফিট। তাহলে কত আসতেছে দেখো, 200 প্লাস 150। তাহলে এই পাশে কত আসলে টোটাল? এই পাশে টোটাল আসলে কত? 350। কিভাবে? এই 20 আসলে 10 ফিটে, এই 30 আসলে 5 ফিটে। তাহলে 20 কে গুণ করবো 10 দিয়ে, 30 কে গুণ করবো 5 দিয়ে, যোগ করে 350 ফিট হয়, 350 হয়। আমাদেরকে এখানে আছে 10 ফিট, তাহলে কত গুণ করতে হবে? 35। এটা আছে ব্যালেন্স করার জন্য 35 লাগবে। বুঝছো না? দেখো, এই পাইভট থেকে এই ভরটা আছে এখানে, এই পাইভট থেকে ভরটা আছে এখানে, আর এটা ভর মাপা যন্ত্র। এইটা যত এইদিকে আসবে তত ভর কমবে, এইদিকে যত যাবে তত ভর বাড়বে। প্রশ্ন করছে নিচের ওজন যন্ত্রের কোনটির ওজন কম দেখাবে? কম দেখাবে কোন দিক? যেটা পাইভটের কাছে সেটা কম, এটা বেশি। এটা কম দেখাবে, এটা বেশি দেখাবে। ওখানে বলছে 5 ফিট কিভাবে হলো? এই যে এইভাবে 10 ফিট লেখাটা এখানে 5 ফিট ছিল, সেটা এই যে এখানে গেছে, মানে এটা হচ্ছে সেট আপের সময় এখানকার লেখাটা উঠে নাই। যেমন এখানে লেখা, এখানে লেখা, এখানে লেখা, এখানে লেখা, এখানে লেখা, এই লেখাটা উঠে নাই, এই জন্য কারেকশন দিছি। এই 5 ফিট হলো কারেকশন, সেটাই এখানে আছে। এই যে এটা বড় করে এখানে আমার কথা ছিল। ও, সানোয়ার সাহেবের বইয়ের ছবি এটা। হ্যাঁ, তোমরা এই বই কিনছো সবাই? মানসিক দক্ষতার আমার এটা একটা বই, তোমরা চাইলে এই বইটা নিতে পারো, প্র্যাকটিসের জন্য ভালো হবে। হ্যাঁ, আশা করি লিখিতের জন্য সেকেন্ড কোনো বই, বাংলাদেশের কোনো রাইটারের বই কিনতে হবে না, কারণ আমার এই বইটা অনেক প্র্যাকটিস আছে। এবং মোটামুটি চেষ্টা করেছি গোছায় বিগত সালের প্রশ্নের আলোকে অধ্যায় ভিত্তিক চ্যাপ্টারে কি কি আলোচনা করলে ভালো হবে সেটা আমি দিয়েছি, তোমরা পারলে এটা নিও। হ্যাঁ, তুমি পিলিতে বইটা কিনলে লিখিত পরীক্ষাটা আর লাগবে না, অন্য কোনো বই লাগবে না, এটাই হবে। ধন্যবাদ সবাইকে।
মাঝে মাঝে কিছু বুঝি না, হ্যাঁ কিছু টপিকস আছে একটু আমার হেল্প নিলে ভালো হইতো আর কি। ওকে, এখন আমি এতক্ষণ ধরে দুইটা টপিকস আলোচনা করেছি, একটা হচ্ছে আয়না সম্পর্কিত আর একটা হচ্ছে যান্ত্রিক দক্ষতা বিষয় নিয়ে বিগত সালে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এখন আমরা আলোচনা করব বাংলাদেশের সব জায়গাতেই আছে, সানোয়ার স্যারের বইও সেই জায়গাতেই আছে, নিয়েও ভালো লাগবে দেখো। জয়পুরহাটে পাওয়া যাবে, জয়পুরহাটে যে রেল স্টেশনের পাশে যে লাইব্রেরি গুলো আছে তাই জিজ্ঞেস করুন। গাজীপুর চৌরাস্তা, লতিফ লাইব্রেরি, মফিজ লাইব্রেরি, মফিজ, রাজশাহী সব দোকানে আছে। আচ্ছা বইয়ের কথা পরে, এবারে আসো আমি তোমাদেরকে কিছু চিত্র নিয়ে কথা বলি। ম্যাথের বইয়ের দাম হচ্ছে 300 টাকা। এখন আমরা আলোচনা করব চিত্র সম্পর্কিত আলোচনা। হ্যাঁ, ধরো এইটা, এখানে কয়টা ত্রিভুজ আছে? ত্রিভুজ কত? এই চিত্রের মধ্যে ত্রিভুজ কয়টা আছে? হ্যাঁ, চট্টগ্রামের চকবাজার, জিইসি, আন্দরকিল্লা সব জায়গাতে আছে। রংপুরে মনি লাইব্রেরি, মিন্টু লাইব্রেরি, লালবাগ সব জায়গাতে আছে। বুঝার চেষ্টা করো। দেখো প্রশ্ন হচ্ছে এই চিত্রে কয়টা ত্রিভুজ আছে, গণ। এখানে কয়টা ত্রিভুজ আছে? ফার্মগেট, নীলক্ষেত, বাংলা বাজার, সাভার, উত্তরা, মিরপুর। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেকের উত্তর সঠিক হয়েছে, গুড। হ্যাঁ, কারণ এটা হচ্ছে বিগত সালে 3বার পরীক্ষাতে আসছে এই চিত্রটা। হ্যাঁ, বিগত সালে এই কোশ্চেনটা 3বার আসছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমরা পারোই হবে। হ্যাঁ, এখন শোনো, আমাকে কেউ যদি এই ধরনের কোশ্চেন দেয়, আমাকে যদি কেউ এই ধরনের কোশ্চেন দেয়, আমাকে যদি কেউ এই ধরনের কোশ্চেন দিয়ে বলেন যে এখানে কটা ত্রিভুজ আছে, আমি কিভাবে গুণ দিই শুনো। আমি প্রথমে এইভাবে নাম্বারিং করি, নাম্বারিং করে প্রথমে দেখবো মোট ফাঁকা ঘর কটা আছে। ফাঁকা ঘর তো 4টা, 4টা ফাঁকা ঘরে 4টাই কি ত্রিভুজ? হ্যাঁ, তখন আমি লিখি যে একটা করে ত্রিভুজ আছে 4টি, একটা করে ত্রিভুজ আছে 4টি। এরপরে দেখবো সেটা হচ্ছে 2টা করে জোড়া দিয়ে দিয়ে ত্রিভুজ আছে কিনা। এটা একটা উন্মুক্ত ক্লাস ছিল। তারপর আমি যারা ক্লাস করে নাই, আমাদের যারা নতুন স্টুডেন্ট আছে তাদেরকে একটু জাস্ট আইডিয়া দিই।
দুটো করে কয়টা আছে? দুটো করে বলতে দেখো, এক আর দুই মিলে একটা ত্রিভুজ হবে, যেমন এখান থেকে এটা, এটা একটা ত্রিভুজ। দুই আর তিন একটা ত্রিভুজ, এই যে এই একটা ত্রিভুজ। আর তিন আর চার একটা ত্রিভুজ, তিনটি। আর সব মিলে একটা। সঠিক উত্তর আটটি। মোট আটটি ত্রিভুজ আছে। ঠিক আছে, তাহলে এবার বলো এখানে কটা ত্রিভুজ আছে? এখানে ত্রিভুজ সংখ্যা কত? হ্যাঁ, যারা করে নাই আজকে তোমাদের রুটিনে লেখাও ছিল, যারা মিস করেছে তারা শুধু করবে, যারা করেছে তারা তো রিপিট করবে না। এটার অ্যান্সার কত? গুড, বলতে থাকো। কেউ 7টি পাচ্ছে, কেউ 8টি পাচ্ছে। হুম, কেউ কেউ আবার 9টাও বলছে। হ্যাঁ, কেউ 7টা বলছে, 8টা বলছে, 9টা বলছে। তো খেয়াল করে দেখো, যারা প্রথমে বুঝি নাই তারা একটু খেয়াল করে দেখো। প্রথমে আমি নাম্বার দিলাম, দিলাম 4টা নাম্বার পাইছি। এখানে টোটাল ফাঁকা, যদি ঘর বলি, ঘর আমি বলি যে ফাঁকা স্থান পেয়েছি 4টা। কিন্তু দেখো এইটা ত্রিভুজ নয়। এই 3 নাম্বার যে পজিশনটা আছে এটা কিন্তু ত্রিভুজ নয়। তাহলে একটি করে ত্রিভুজ আছে 3টি, একটা করে 3টা, কারণ 1 নাম্বারটা, 2 নাম্বারটা, 4 নাম্বারটা। 3 নাম্বারটা কিন্তু ত্রিভুজ না, কারণ 3 নাম্বারটা চতুর্ভুজ আছে। এখন দেখো, আমি যদি তোমাকে বলি 2টি করে ত্রিভুজ করা আছে, দুটো করে ত্রিভুজ আছে, 1, 2, 3, 4টা। কোথায় দেখো, আমি নাম্বার দিয়ে দিই। সেটা হচ্ছে 1 আর 2 মিলে একটা, 2 আর 3 মিলে একটা, 3 আর 4 মিলে একটা, 1 আর 4 মিলে একটা। অর্থাৎ এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, টোটাল 4টা। আর সব মিলে তো একটা আছে। সঠিক উত্তর 8টি। ওই, আচ্ছা, এবার বলো এখানে কটা ত্রিভুজ আছে বলো? এখানে মোট কয়টা ত্রিভুজ আছে? হ্যাঁ, 3 নাম্বারটা ত্রিভুজ না, কিন্তু যখন 3 যখন আরেকটার সাথে যুক্ত হবে তখন ত্রিভুজ হবে।
গুড। তোমাদের অ্যান্সার আসতেছে 8টা, 9টা, 10টা। 8টা আসতেছে, 9টা আসতেছে, এক দুষ্ট 7টা লেখছে। হুম। যারা করে নাই তারা করবে, যারা পারে তাদের জন্য তার ক্লাস লাগে না। আমরা যদি খেয়াল করি, 1, 2, 3, 4, 5, মোট 5টা স্পেস আছে এখানে, 5টা। 5টা স্পেসের মধ্যে এটা কিন্তু ত্রিভুজ নয়, জানো, এটা কিন্তু নয়। তাহলে আমরা বলতে পারি একটা করে আছে 4টে, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এবার যদি দুটো করে জোড়া দিই, ত্রিভুজ করা আছে, ধরো 1, 2, 3টা। কারা কারা? 1 আর 2 মিলে একটা হবে, 3 আর 4 মিলে একটা হবে, 1 আর 5 মিলে একটা। দেখো 1 আর 2 জোড়া দিলে ত্রিভুজ হবে। অনেকে ভাবছে যে 1 তো নয়, 1 আর 2 জোড়া দিয়ে দেখো ত্রিভুজ হয়ে যাবে। আর একটা এদিক দিয়ে আছে, এইদিক দিয়ে, এইদিক দিয়ে। আর একটা আছে এই যে এখানে। এখানে দেখো 3টা করে আছে, 3টা করে আছে, 2টি। কোথায়? 2, 3, 4 যোগ দিলে একটা হবে, অর্থাৎ এই যে এখান থেকে এটা 2, 3, 4, একটা আছে 3, 4, 5, আর সব মিলে তো একটা আছে। সঠিক উত্তর 10টি। এইভাবেই তোমাদেরকে গুনতে হবে, হ্যাঁ। চল বলো। কয়টা ত্রিভুজ আছে? ত্রিভুজের সংখ্যা কয়টি? গণা দাও। এখন আন্দাজে দিলে যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ, হ্যাঁ। হুম। আমি তো আমার পেজ থেকে নিয়মিত ব্যাংক ম্যাথের লাইভ ক্লাস নিচ্ছি, তোমরা জয়েন করতে পারো ম্যাথ ক্লাবে, হ্যাঁ। যারা ব্যাংক ম্যাথ আগ্রহী আছো তারা এই ফ্রি ক্লাসগুলো দেখবে, তোমার ভালো লাগবে। 12, 14, 16। 12, 14, 16। গুড। 12টি, 14টি, 16টি, 13টি। কেবল তো খেলা শুরু হয়েছে রে মনু। হ্যাঁ, এই 14টাই বেশি আসতেছে, হ্যাঁ। 14 অ্যান্সারটা বেশি আসতেছে, 14।
চোদ্দো, চোদ্দো। চোদ্দো, চোদ্দো বেশি আসতেছে। চোদ্দো। আমি তো খালি কমেন্ট পড়তে পারি, কমেন্ট তো করতে পারি না। আচ্ছা, আমিও একটু কম বুঝি। বিগত সালের প্রশ্ন তো। দেখো, মাস্টারি করা তো সোজা, কিন্তু স্টুডেন্ট হওয়া কঠিন আছে, বুঝছো? অনেক কিছু করতে হয়, অনেক কিছু জানতে হয়। মাস্টার একটা সাবজেক্টে আসলাম, পড়লাম, একই ক্যাসেট খালি ঘুরে ঘুরে বাজাইলাম, কাম শেষ। কিন্তু স্টুডেন্ট হয়ে চাকরি পাওয়া অনেক টাফ। একটি একটি করে কটা আছে? ছয়টা। দুটি করে আছে তিনটা। তিনটি করে আছে ছয়টি। আর সব মিলে আছে একটি। সর্বোত্তর 16টি। দেখো, এই হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে 16। মাথা হলে কেন মাথা হলে বলে হবে? ম্যাথ ক্লাবের রুটিন তো দিছি, দেখো। হুম। আর তিনটা করে ছয়টা অনেকে পাও নাই না। আচ্ছা, ওকে, আমি তিনটা করে ছয়টা তোমাকে বলে দিই, দেখো। অবজার্ভ করে দেখো তো। এই যে এই যে এই ধরো, এই বাহুটা, এটা জন্য দুটো ভাগে ভাগ হয়েছে না। এই পাশে একটা, এই পাশে একটা। আবার দেখো, এইটার জন্য দেখো, এটার জন্য এই একটা, এই একটা। আবার যদি এটা দেখো, যারা তিনটা করে ছয়টা, হ্যাঁ, তিনটা করে ছয়টা যারা পাও নাই, তারা দেখো, এই দাগটার জন্য এই দুটা, এই দাগটার জন্য এই দুটা, এই দাগটার জন্য ওই দুটা। এই হলো 3 2 6টা। তিনটা তিনটা করে, হ্যাঁ। তো সেদিন কারে যেন বললাম, খালি কমেন্টস করে, পিঙ্কি নাকি, সে আর নাই না? সে আর ক্লাস করে না, সানা আর ক্লাস করে না, ছেড়ে দিছে। ক্লাস করলেও কমেন্ট করা ছেড়ে দিছে। আচ্ছা, ওকে, একটু একটু বলো, বলো তো এখানে বর্গ কয়টা আছে? আয়ত কয়টা? চতুর্ভুজ কয়টা? এই চিত্রটার মধ্যে
বর্গ কয়টা আছে, আয়ত কয়টা আছে? একজন বলছে 2টা করে 3টা কেমন হয়েছে? তো 2টা করে 3টা হবে না কেন? দেখো, এই 1 আর 2 একটা, 3 আর 4 একটা, 5 আর 6 একটা, এই একটা, এই একটা আর এই একটা। বলো, এখানে বর্গ সংখ্যা কয়টি? বর্গ, টোটাল বর্গ সংখ্যা হচ্ছে 5টা। 1 2 3 4 পুরো একটা 5টি বর্গ সংখ্যা আছে, 5টি। আয়ত সংখ্যা কয়টা? আয়ত সংখ্যা 4টি। কেন 4টি? দেখো, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, মানে এই একটা, 2টা, 3টা, 4টা। এখন চতুর্ভুজ সংখ্যা মানে কি? চতুর্ভুজ সংখ্যা হচ্ছে, আমরা জানি বর্গ সংখ্যা এক ধরনের চতুর্ভুজ, বর্গ সংখ্যা এক ধরনের চতুর্ভুজ, আয়ত সংখ্যা এক ধরনের চতুর্ভুজ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন প্রশ্ন হচ্ছে, এখান থেকে আমরা জিনিস দেখলাম সেটা বর্গ সংখ্যা 5টা আছে, আয়ত সংখ্যা 4টা আছে, চতুর্ভুজ সংখ্যা, এই দুটো যোগফল, এই দুটাকে যোগ করা হয়েছে। হ্যাঁ, দেখো, আমরা এখন বর্গ সংখ্যা বের করব। নিয়মটা হচ্ছে বর্গ সংখ্যা কিভাবে বের করতে হবে। ক্লাস দেখতে পাও না? ক্লাস দেখতে না পেলে কমেন্টস করছো কিভাবে? হুম, এই যে মাল চলে এসে, এই যে আমি তোমাকে কেএসি টুলের সাথে একটু পরিচয় করে দিই। হ্যাঁ, আস্তে আস্তে দেখো, সেটা হচ্ছে, এইটাকে আমরা বলতে পারি 2x2 বর্গ, 2টা কলাম 2টা সারি, 3টা কলাম 3টা সারি, 4টা কলাম 4টা সারি। আর এটাতে, এটা যেটা সেটা হচ্ছে 4টা কলাম 3টা সারি।
বর্গ সংখ্যা বের করার নিয়মটা একটু শোনো। বর্গ সংখ্যা বের করার নিয়মটা একটু শোনো, সেটা হচ্ছে এখানে বর্গ আছে, এই বর্গ সংখ্যা বের করার নিয়মটা হচ্ছে কলাম সংখ্যা সারি সংখ্যা লিখে গুণ, এরপরে এক এক করে কমে গুণ, তারপরে যোগ 5টি। এটাকে গুণ করবে 9, এটাকে এক এক করে কমাবা, কলাম থেকে সারি থেকে এক এক করে কমাবা, কমে গুণ, এক এক করে কমাবা, কমে গুণ, যোগ করলে 14। আচ্ছা, এটাকে গুণ করবে 16, এক এক করে কমাও, গুণ, এক এক করে কমাবা, গুণ, এক এক করে কমাও, গুণ, যোগ করো 30। তোমাদের উত্তর দেখে তো কান্দা দিতে মনে চাইতে আছে মনু, তোমরা কি করছো? শুনো, এইখানে বর্গ আছে 3 4 12, 3 গুণন 2, 2 গুণন 1, সবগুলো যোগ করলে 20। কলাম সংখ্যা সারি সংখ্যা যত থাকবে তত গুণ, এক এক করে কম করে করে গুণ, এক এক করে কম করে করে গুণ, কোন পর্যন্ত আসবে? 1 পর্যন্ত আসবে, 1 পর্যন্ত আসলেই হবে। একজন বলছে কেন কমাবো, এটা ট্রিক্স। এটাই হচ্ছে এই ধরনের চিত্র থেকে বর্গ বের করার এটা একটা ট্রিক্স। যদি এই ট্রিক্স অ্যাপ্লাই না করো তাহলে তোমার অনেকক্ষণ সময় লাগবে, তখন পারবা না, কষ্ট হয়ে যাবে। মোটামুটি ক্যালকুলেশনটা বুঝছো কিনা? বুঝছো না? এটা কি দেখাইছি? বর্গ সংখ্যা বের করার নিয়ম। কি হলো, বুঝছো না? বুঝছো না? হ্যাঁ, সবই বর্গ। একবারে 100% তো বর্গের মতো করে আঁকাতে পারবো না, ধরে নাও যে বর্গ, তোমরা ধরে নাও যে এটা বর্গ। হ্যাঁ, আচ্ছা, এবারে আমরা বের করবো চতুর্ভুজ। চতুর্ভুজ ওগুলা সবসময় শিখায়, আমাকে শিখায় চতুর্ভুজটা ওগুলা শিখায়। রেক্টেঙ্গেল, স্কোয়ার, এটা কি দেখতে কি স্কোয়ার? ঠিক আছে, স্কোয়ার চিনো? আর কি ছিল? ট্রায়াঙ্গেল চিনো? একটু আকারে সার্কেল চিনো? একটু দেখাই দেবো, এখানে একটু আঁকতো বলতে পারি। এটার নাম কি? এটার নাম ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এটা কি? এটা কি? স্কোয়ার। ওকে, প্রশ্ন হচ্ছে এই ধরনের ফিগার যদি দিয়ে কোনোভাবে চতুর্ভুজ চেয়ে বসে তাহলে আমরা কিভাবে করবো? হ্যাঁ, ওকে,
তাহলে চতুর্ভুজ বের করার নিয়মটা, তো প্রথমে যে কাজটা করবা সেটা হচ্ছে এভাবে নাম্বারিং করবে। 1 2 1 2 1 2 3 1 2 3 1 2 3 4 1 2 3 4 1 2 3 1 2 3 4। প্রথম কাজ হচ্ছে এভাবে নাম্বারিং করা। হ্যাঁ, এইভাবে প্রথমে চতুর্ভুজ বের করার জন্য আমরা প্রথমে এইভাবে নাম্বারিং করব। নাম্বারিং করার পরে যে কাজটা করব সেটা হচ্ছে এইভাবে যোগ করব। এই দুটাকে যোগ করে দেখো কত হয়, 3 হয়। এইদিকে যোগ করলেও 3 হয়। যোগফল। তখন এই যোগফল দুটা গুণ করলে যেটা হবে 9, এটাই হলো চতুর্ভুজ। এই যোগফল, এই পাশের যোগফল, কলামের সংখ্যা যোগফল, সাইডের সংখ্যা যোগফল করে গুণ। এদিকে যোগ করলে হবে 6, এদিকে যোগ করলে হবে 6। 6 গুণন 6 সমান 36। এরপরে দেখো এদিকে যোগ করলে হবে 10, এদিকে যোগ করলে হবে 10। তাহলে 10 10 10 100। এইদিকে যোগ করলে হবে 6, ওইদিকে যোগ করলে হবে 10। 6 গুণন 10 সমান 60। চারটা 3টে। ঠিক আছে, ওকে। এরপরে দেখো সেটা হচ্ছে, মানে শোনো, আমি চেষ্টা করি কি, মানে একটা ক্লাস নিছি না, ওই ক্লাস থেকে আরেকটু চেঞ্জ। কারণ নিজেদেরকে সারাক্ষণ ক্লাসের মধ্যে যদি ভেরিয়েশন না আনতে পারি তাহলে কিন্তু হবে না। মানে একই ভিডিও দিয়ে অনেকে চালাই দেবে, ক্লাসের মধ্যে চেঞ্জ থাকতে হবে। আমরা জানি কি, দেখো চতুর্ভুজ সমান বর্গ সংখ্যা যোগ আয়ত সংখ্যা। তাহলে আমরা এটা ট্রিক শিখেছি, এটা ট্রিক জানি না, তাহলে কি করব, যখন আয়ত সংখ্যা বের করতে বলবে তখন চতুর্ভুজ থেকে বর্গ বাদ দেবে। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে এখানে যদি বলে চতুর্ভুজ কয়টা আছে, চতুর্ভুজ আয়ত কয়টা আছে, এই চিত্রে আয়ত কয়টা আছে? হ্যাঁ, দুই দিকে যোগ করে গুণ, দুই পাশে যোগ করে গুণ করতে হবে। দুই পাশে যোগ করে গুণ, আয়ত সংখ্যা বের করতে হলে কত আসে? প্রথমে 3 into 3 9 2 2 4 1 into 1 1 যোগ করে 14। এরপরে এখানে চতুর্ভুজ করা আছে 1 2 3 1 2 3 6 গুণন 6 চতুর্ভুজ আছে 36। 36টা চতুর্ভুজ বা 14টা হচ্ছে বর্গ। তাহলে অ্যান্সার কি হবে? 36 বিয়োগ 14 সমান 22টি।
কি বলো, চলবে? চলবে না? আর তোমাদের একটা মেসেজ দেই, সেই মেসেজটা হচ্ছে আমার ঈদের পরে ব্যাংক ম্যাথের একটা বই বাজারে আসবে। হ্যাঁ, তোমরা একটু মনে রাখো বা জেনে রাখো, কারণ তোমরাই আমাদের হচ্ছে প্রচারের হচ্ছে মাধ্যম। ব্যাংক ম্যাথের একটা বই আসবে। বইটা ইনশাল্লাহ এক্সিস্টিং মার্কেটে বাংলাদেশে যত বই আছে তার চেয়ে অবশ্যই ভিন্ন হচ্ছে, এবং ভিন্ন যে হবে তা আমি এখন বইটা সেট আপ করছি। এটা যখন লাইভে এসে তোমাকে দেখাবো কি করছি লাইভে এসে, যে এই বইয়ের মধ্যে কি কি আছে, তখন ইনশাল্লাহ তোমার দেখলেই ভালো লাগে। কারণ একটা বইয়ে একটা অঙ্কের কিছু কিছু অঙ্কের 4টা সমাধান আছে। এটা ইংরেজি প্রশ্ন, বিশেষ করে আগরওয়াল স্যার বই, ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে শুরু করে বিদেশি যত ওয়েবসাইট আছে, জিমেট, জিআরই, স্যাট, এখান থেকে সব অঙ্ক কালেক্ট করা। ঢাকা ইউনিভার্সিটি, আইবিএ, বিআইবিএম, বিভিন্ন ব্যাংকে আসা প্রশ্ন সব সহ একসাথে আমি কি করছি শুনো। তোমাদেরকে ইনফরমেশন দিচ্ছি যে ম্যাথের যখন একটা বই বাজারে আসবে, তোমরা যেন জেনে রাখো। সেটা হচ্ছে, ধরো এখানে একটা ইংরেজি প্রশ্ন, এর একটা বাংলা অর্থ করা, এই পাশটায় হচ্ছে ইংরেজি ব্যাখ্যা লিখিত, এই পাশে বাংলা ব্যাখ্যা লিখিত। এই অঙ্কটার যদি কোনো শর্টকাট সূত্র থাকে তাহলে শর্টকাট সূত্রের সাহায্যে, যদি এই অঙ্কটাকে কোনো লজিক্যালি সমাধান করা যায় সেই লজিক্যাল নোট, যদি এই অঙ্কটাকে অপশন টেস্ট করে করা যায় সেই অঙ্কটার অপশন টেস্ট প্রসেস, এইভাবে অঙ্কগুলোকে সাজাচ্ছে। দেখবা তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। রমজান মাস মোটামুটি যতটুকু আলোচনা করলাম এটাই থাক। তোমরা সবাই ভালো থাকো। ইনশাআল্লাহ তোমাদের সাথে মনে হয় পরশুদিন আরেকবার দেখা হবে। পরশুদিন হচ্ছে সিরিজের ক্লাস হবে।